আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ডেস্ক চালু, শহীদদের স্মরণে 14 সেপ্টেম্বর স্মরণ সভা, অংশ নেবেন দেশি বিদেশি অতিথিও। রাজনীতিতে আর ফ্যাসিস্টদের ঠাঁই হবে না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হুঁশিয়ারি। আন্দোলনে নিহতদের স্বজনদের পাশে সমন্বয়করা, সব ধরনের সহযোগিতার আশ্বাস। সীমান্ত হত্যা বন্ধে কঠোর বার্তা স্বরাষ্ট্র উপদেষ্টার। ঢাকা দিল্লি সম্পর্ক এগিয়ে নেবে ভারত, অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর জানালেন হাই কমিশনার। গরমে বিভিন্ন স্থানে লোডশেডিং, গ্রামাঞ্চলে দিনে 14 থেকে 15 ঘন্টা থাকছে না বিদ্যুৎ, অতিষ্ঠ জনজীবন। শিল্পাঞ্চলে ব্যাহত উৎপাদন, সমাধানের চেষ্টায় সরকার। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনান। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় যে কেউ তথ্য জানাতে পারবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এজন্য খোলা হয়েছে ডেস্ক। এদিকে রেসিডেন্সিয়াল শিক্ষার্থী ফারহান ফাইয়াজ হত্যায় শোকস্তব্ধ ছোট্ট ফারিন। বাবা মায়ের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে বিচার চাইলেন ভাই হত্যার। কাঁদলেন বাবাও। এ ঘটনায় আসামি করা হয়েছে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 54 জনকে। এমন জীবন গড়ো যেন মৃত্যুর পরও মানুষ তোমাকে মনে রাখে। সামাজিক মাধ্যমে দেয়া শেষ স্ট্যাটাসে লিখেছিলেন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ফারহান ফাইয়াজ। 18 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে লুটিয়ে পড়ে সে। হাসপাতালে নেওয়া হয় মৃত অবস্থায়। ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকে স্তব্ধ ফায়াজের পরিবার। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় বিচার চেয়ে আবেদন করেন বাবা। একমাত্র ছেলেকে হত্যায় জড়িতদের চান সর্বোচ্চ শাস্তি। পিতার কাঁধে ছেলের লাশ, এর চেয়ে ভারী বস্তু পৃথিবীতে আর কিছু নাই। আমি মহামান্য আদালতের কাছে শরণাপন্ন হয়েছি, যারা এই হত্যাযোগ্য এই গণহত্যা চালিয়েছে তাদের বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি, খুব দ্রুত বিচারের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। যারা খুন করেছে ভাই হত্যার বিচার চাইতে আসে ছোট্ট সাইমা ইসলাম ফারিন। সে জানায় ভাইকে হারিয়ে ওলটপালট হয়ে গেছে তার জীবন। প্রতিটা মুহূর্তে, প্রত্যেকটা খুন আমি আমার ভাইয়ের স্মৃতি আমার ভেসে ওঠে। তার স্মৃতিতে আমি সবসময় যখন মনে পড়ে আমার মন সারাক্ষণ ওর জন্য কাঁদে। আমি এখন পর্যন্ত আমার পড়ালেখা শুরু করতে পারিনি। ফায়াজ হত্যার ঘটনা বর্ণনা করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন চিফ প্রসিকিউটরও। সে এমন জীবন গড়েছিল যে জীবনের কথা জাতি হিসাবে আমরা মনে রাখব। তিনি জানান ছাত্র জনতার আন্দোলনে আহত নিহতের তথ্য পেতে খোলা হয়েছে ডেস্ক। যে সমস্ত ঘটনাবলী যা ঘটেছে আপনাদের উপরে, এগুলো আমাদের কাছে এসে জানাতে পারেন। সব কিছুকে আমরা কম্পাইল করে মামলার উপযোগী করে ট্রাইব্যুনাল যেদিন বসবেন তখন আমরা এটা বিচারের জন্য উপস্থাপন করব। ন্যায় বিচার নিশ্চিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাজ করছে বলেও জানান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে 14 সেপ্টেম্বর স্মরণ সভা করবে অন্তর্বর্তী সরকার। আয়োজনের ব্যয় ধরা হয়েছে 5 কোটি টাকা। এতে দেশি বিদেশি অতিথি কারা থাকবেন তা তথ্য উপদেষ্টা ঠিক করবেন বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে এ কথা জানান তিনি। দেশের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার সচেষ্ট বলেও জানান অর্থ উপদেষ্টা। জুলাইয়ের শুরুতে শুরু আর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে শেষ হয় বৈষম্য বিরোধী ছাত্রদের সফল আন্দোলন। কয়েক সপ্তাহব্যাপী চলা ছাত্র জনতার গণ আন্দোলনে যারা শহীদ হয়েছেন, এবার তাদের স্মরণে রাষ্ট্রীয় উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। যে আয়োজন হবে আগামী 14 সেপ্টেম্বর। রাজধানীর শেরে বাংলা নগরে আয়োজিত সভায় ব্যয় হতে পারে 5 কোটি টাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্মরণ সভা হবে। মোটা টাইটেলটা হলো স্মরণ সভা। 14 তারিখে ম্যাক্সিমাম 5 কোটি টাকার মতো খরচ হবে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান শহীদদের স্মরণ সভায় উপস্থিত থাকবেন দেশি বিদেশি অতিথিরাও। 5 কোটি টাকা কারণে অনেক সব দেশ থেকে আসবে, ওদের কিছু
দুপুরবেলা থাকবে, পানির ইসে আছে কিছু, এটা একেবারে মিনিমাম আমরা দেখেছি যে ইচ্ছে কমে হবে না। যারা এখানে জড়িত ছিল আন্দোলনে, যাদের ইসে শহীদ হয়েছে, বিশেষ করে শহীদ পরিবারে, ওরা আসবে। এ সময় দেশের চলমান বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, বিদ্যুৎ বিভ্রাট দূর হতে সময় লাগবে, যদিও অগ্রাধিকার দেওয়া হচ্ছে জ্বালানি ও সারের মতো অতি দরকারি পণ্য আমদানিতে। বিদ্যুতের জ্বালানির ব্যাপারে আলাদাভাবে যে প্রপোজালগুলো আসছে আমাদের কাছে, ইভেন এলএনজি ইম্পোর্ট বা অন্যান্য জ্বালানি, যে সেগুলো আমরা কোনো ব্যাপারে এগুলো আটকাচ্ছি না। সার, কীটনাশক, তারপরে আপনার এই অন্যান্য যে খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো, যেগুলো আমরা সবসময় এগুলো আমরা অ্যাপ্রুভ করে দিচ্ছি। পরিস্থিতি বুঝে অর্থ ব্যয় করার কথাও জানান অর্থ উপদেষ্টা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। রাজনীতিতে আর ফ্যাসিস্টদের ঠাঁই হবে না, রেহাই পাবে না দখলদার চাঁদাবাজরা। জেলায় জেলায় কর্মসূচিতে এমন হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আন্দোলনে নিহতদের স্বজনের সঙ্গে সাক্ষাৎ করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা। নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি অংশ নেন সার্জিস আলম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৮ সমন্বয়ক। মতবিনিময় ছাড়াও গণ আন্দোলনে হতাহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন তারা। এ সময় কান্নায় ভেঙে পড়েন যাত্রাবাড়িতে পুলিশের নির্যাতন ও গুলিতে নিহত মাবরুর হাসান রাব্বির বাবা মা সহ পরিবারের সদস্যরা। সমস্যার নানা দিক তুলে ধরে নিহতদের রাষ্ট্রীয়ভাবে শহীদের মর্যাদা সহ ন্যায় বিচারের দাবি জানান। গভীর সমবেদনা জানিয়ে সহযোগিতার আশ্বাস দেন সার্জিস আলম। যে নির্মমভাবে আমার ছেলেরে পিটায় হত্যা করছে, গুলি করছে, আর কোনো মার বুক যেন এমন না হয়। আমার হাজব্যান্ড বিগত 20 তারিখ, 17, 18, 19 তারিখ আন্দোলনে গেছিলেন। আওয়ামী লীগের অনেক লোকজন নাকি টার্গেট করে মারছে। হেলিকপ্টার ঘুরতেছে, সবাই দেখতেছে, আমিও দেখি, ও দেখে ওর গুলিটা লাগিয়ে গেছে। আমার ছেলে যে শহীদ হয়েছে, শহীদের মর্যাদা যে পায়। শিক্ষাক্ষেত্রে যে বৈষম্য। বরিশালে মতবিনিময় সভায় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, বৈষম্যহীন নতুন রাষ্ট্র গঠনে জনগণের মতামতকে গুরুত্ব সহকারে নেওয়া হবে। দখলদারিত্ব, চাঁদাবাজিতে জড়িতদের জেলায় জেলায় সম্মেলন করে নাম ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়। রাজনীতিতে আর ফ্যাসিবাদের ঠাঁই হবে না জানিয়ে রাজনীতিবিদদের সংশোধন হওয়ার আহ্বান জানান সমন্বয়ক মাসুদ। ছাত্র নাগরিকটা কি চাচ্ছে আসলে, তারা রাষ্ট্রের পুনর্গঠনটা কিভাবে চাচ্ছে, কোন অংশটা পুনর্গঠন চাচ্ছে, সেগুলা কথা বলে আমরা নোটগুলা নিয়ে রাষ্ট্র গঠনের পুনর্গঠনের রূপরেখা আমরা প্রদান করব। এছাড়া 13 সেপ্টেম্বর ময়মনসিংহ জেলায় মতবিনিময় সভা সফল করতে নগরীর আনন্দমোহন কলেজ মাঠে প্রস্তুতি সভা করেছেন স্থানীয় সমন্বয়করা। এদিকে সিলেটের ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাবের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় ও জেলার সমন্বয়করা। এ সময় পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানান তারা। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। ছাত্র জনতার আত্মত্যাগের কারণে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বিকেলে রাজধানীর উত্তরায় নর্দার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশে শহীদ আসিফ চত্বর স্মৃতি ফলক উন্মোচন শেষে কথা বলেন তিনি। নাহিদ ইসলাম এ সময় আরও বলেন, গণ আন্দোলনে সংবিধান কারো জীবন রক্ষা করতে পারেনি। শিক্ষার্থীদের ওপর পুলিশের গুলি চালানোর নিন্দা জানিয়ে তিনি বলেন, পুলিশ নিজেদের আচরণের কারণে মর্যাদা হারিয়েছে। এ কারণে নতুন সরকারের সময়েও পুলিশ আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে পারছে না। রাষ্ট্র থেকে শুরু করে ব্যক্তি পর্যায়ের সংস্কার জরুরি বলেও জানান নাহিদ। আমার দেশের পুলিশ আমার দেশের ছাত্রদেরকে গুলি চালাচ্ছে, তাও এত নির্মমভাবে হেলিকপ্টার থেকে গুলি চালাচ্ছে। আজকে সেই নির্মমতার গল্প কিন্তু পুরো পৃথিবী জানে, এবং পুরো পুলিশ বাহিনীকে এমনভাবে ব্যবহার করা হয়েছে যে আজকে পর্যন্ত এই নতুন সরকার আসার পরেও কিন্তু এই পুলিশ আত্মবিশ্বাসের সাথে দাঁড়াতে পারছে না। সামগ্রিক প্রতিষ্ঠানকে যদি আমরা রিফর্ম করতে না পারি, সংস্কার করতে না পারি, তাহলে কিন্তু আমরা সে আগের যেই আমরা বলতেছি যে একটা নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশ আমরা গঠন করতে পারবো না। ভবিষ্যতে যাতে সীমান্তে বাংলাদেশি হত্যার ঘটনা না ঘটে সে বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার সচিবালয়ে আসন্ন দুর্গাপূজার আইন শৃঙ্খলা নিয়ে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে দুর্গাপূজায় নিরাপত্তার পাশাপাশি উঠে আসে সীমান্ত হত্যা প্রসঙ্গ। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, সীমান্ত হত্যা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। মর্ডান কিলিং সম্বন্ধে আলোচনা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে এই ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট অথরিটিকে আদেশ করেছি যে এবার যেন আমাদের লোক ওই পারে যেন না যায় পূজা দেখার জন্য, আর ওই পারের লোকও যেন এই পারে না আসে, এইটার ব্যবস্থা নেওয়ার জন্য। এদিকে আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা জানান উপদেষ্টা। কোনো ধরনের হামলা না হয় এটা এনশিওর করার দায়িত্ব আমার। পূজা মণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত কিভাবে করা যায়, অশুভ তৎপরতা রোধে ব্যবস্থা গ্রহণ। এবারকার স্বেচ্ছাসেবক নিয়োগটা একটা ডিফারেন্ট হবে। স্বেচ্ছাসেবক বাংলাদেশের যে কোনো নাগরিকের থেকে নিয়োগ করা হবে। বিভিন্ন সময়ে দেশে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর ও মন্দিরে হামলা এবং ধর্মীয় অবমাননার অভিযোগ এনে বিভিন্ন স্থানে অপ্রীতিকর ঘটনার বিচার দাবি করা হয় বৈঠকে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন স্বরাষ্ট্র ও ধর্ম বিষয়ক উপদেষ্টা। কোনো দুষ্কৃতকারী প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ঢাকা দিল্লি দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে মোদী সরকার, একথা জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা। অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর তিনি আরও বলেন, ভারতের সহযোগিতায় চলমান কোনো প্রকল্প বন্ধ হবে না। আর অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ জানালেন, বিজ্ঞান প্রযুক্তি সহ বেশ কয়েকটি বড় প্রকল্পে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে ভারত। অর্থ উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডক্টর সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা। মঙ্গলবার সকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে দেখা করেন তিনি। নিজ দফতরে দুই দেশের দ্বিপাক্ষিক নানা ইস্যুতে প্রায় 40 মিনিটের আলোচনা শেষে অর্থ উপদেষ্টা জানান, বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় ভারত। বিনিয়োগ বাড়াতে চায় বিজ্ঞান প্রযুক্তি সহ বেশ কয়েকটি খাতের বড় প্রকল্পে। Looking forward to future cooperation, enhanced cooperation. Already the projects they had are the big projects, and we'll continue that. Those are not small projects, not tidbits. And the one we'll take, they will also be good projects. As I told you, this will be very beneficial for their country and our country also. পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা জানান, ভারতের সঙ্গে চলমান বাংলাদেশের সব প্রকল্প আগের মতোই বহাল থাকবে। আশুগঞ্জ ও আখাউড়া সড়কের মতো কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুত ফিরে আসবে ও কাজ শুরু করবে বলে আশ্বস্ত করেন তিনি। Our development cooperation projects, many of them, as he mentioned, are important big projects which have been identified by Bangladesh for their own benefit, and we are happy to take them forward. প্রকল্প বাস্তবায়নে ভারত থেকে বাংলাদেশের ঋণের অর্থ ছাড়ে কোনো সমস্যা হবে না বলেও জানান হাই কমিশনার। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ে নবনিযুক্ত পররাষ্ট্র সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রণয় ভার্মা। We are closely engaging with the government of Bangladesh to fulfill the shared aspirations of our people for peace, security and development. ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল তুলে নেয় রাজনৈতিক দল হিসেবে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে কোনো আইনি বাধা নেই। সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কথা জানান দলটির আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও এতদিন নিবন্ধন না দেওয়ার পেছনে আওয়ামী লীগ সরকারের অসৎ উদ্দেশ্য ছিল। নিবন্ধন পেতে 2017 সালের 31 ডিসেম্বর ইসিতে আবেদন করে গণসংহতি আন্দোলন, কিন্তু নিবন্ধন না দিয়ে দলটির পক্ষে করা আবেদন খারিজ করে দেয় কমিশন। এরপর 2018 সালের 23 সেপ্টেম্বর রাজনৈতিক দল হিসেবে গণসংহতি আন্দোলনের নিবন্ধন আবেদন খারিজ করার সিদ্ধান্ত প্রত্যাহার করতে ইসিকে আইনি নোটিশ পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে গণসংহতি আন্দোলনের নিবন্ধন চেয়ে হাইকোর্টে রিট করেন সাকি। হাইকোর্ট পক্ষে রায় দিলেও আপিলের সিদ্ধান্তের কারণে এতদিন ঝুলে ছিল নিবন্ধন। রায়ের লিখিত কপি পাওয়ার 30 দিনের মধ্যে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে হবে, কিন্তু সেই লিখিত কপি তারা পেলেন, মাস গেল, বছর গেল, তারা সেই রায় কার্যকর করেননি। গতকালকে নির্বাচন কমিশন আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় একটি এফিডেভিট দাখিল করেছেন, যেখানে তারা তাদের সুস্পষ্ট মতামত ব্যক্ত করে বলেছেন যে তারা এই আপিল
মামলাটি আর পরিচালনা করতে আগ্রহী নন। সেক্ষেত্রে 2019-এ হাইকোর্ট বিভাগ যে রায়টি দিয়েছিলেন সেই রায়ের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এখন গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে আর কোনো রকমের আইনগত বাধা রইল না। গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর বিএনপি হামলা করে আওয়ামী লীগের মতো দখলদারিত্ব কায়েম করছে বলে অভিযোগ করেছেন সংগঠনের সভাপতি নুরুল হক নূর। সকালে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের আমন্ত্রণে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। জানান, রাষ্ট্র সংস্কারের জন্য অন্তত 2 বছর সময় দেওয়া উচিত অন্তর্বর্তী সরকারকে। বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কাছে আমাদের নেতাকর্মীরা যে আচরণ এবং নিগ্রহের শিকার হচ্ছে সেটা কিন্তু অত্যন্ত উদ্বেগের। ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের নেতাদের পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলেছে, আমাদের নেতাদের উপরে হামলা করা হয়েছে। এখনই যদি বিএনপির নেতৃবৃন্দের তৃণমূল পর্যায়ে এই আচরণ হয় তাহলে সামনে কি আচরণ হবে সেটিও তো আমাদের বিবেচনা করতে হবে। যদি আমরা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে এটি পর্যায়ক্রমে জানিয়েছি, আমজনতা বলছে যে সংস্কারের জন্য যতদিন প্রয়োজন সরকার ততদিন থাকবে, আমরা ততদিন সমর্থন দেব। ইতিমধ্যেই সম্পাদক পরিষদ সহ বিভিন্ন ব্যক্তিরা বলছে অন্তত 2 বছর তাদের থাকা দরকার। শেখ হাসিনাকে ফিরিয়ে আনলে গোটা জাতি কৃতদাসে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দুপুরে যাত্রাবাড়ির মাতুয়াইলে জুলাই বিপ্লবে শহীদদের পরিবারের মাঝে অনুদান প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। স্বৈরাচারের দোসররা আবারও যেন মাথা চারা দিতে না পারে সে বিষয়ে প্রধান উপদেষ্টাকে সজাগ থাকার আহ্বান জানান রিজভী। শিশু কিশোর ছাত্রছাত্রীদের রক্ত নিতে যে মহিলাটি দ্বিধা করেনি, শ্রমজীবী রিক্সা চালক ভাইদেরকে হত্যা করতে যার হৃদয় কাঁপে না, তারা হয় দেশের প্রধানমন্ত্রী। জনগণের দাবির মুখে একটি ভয়ঙ্কর দুর্বিনীত একজন মহিলা ফেরাউনের পদত্যাগের পরে যে স্বস্তির বাতাসটা রয়েছে এটা নিশ্চিত করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার। ছাত্র জনতার গণ আন্দোলনের মধ্য দিয়ে বিদায় হয়েছে ফ্যাসিস্ট সরকারের। এই অর্জনকে বিফল হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন এলডিপির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। সকালে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এ সময় আইন শৃঙ্খলার উন্নতি ঘটাতে এবং চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান তিনি। জনক হলো সত্য যে সংস্কার বাস্তবায়নের গতি খুবই হতাশাব্যঞ্জক। এদেশে এক নায়কত্ব স্বৈর শাসন কায়েমকারী, গণহত্যাকারী, দুর্নীতিবাজ, টাকা পাচারকারী, টাকা লুণ্ঠনকারী, চাঁদাবাজ এবং জঙ্গিবাজের কোনো স্থান নাই। যত দ্রুত সম্ভব আইন শৃঙ্খলার উন্নতি সাধন করতে হবে, পুলিশ প্রশাসনকে দ্রুত কার্যকর করতে হবে। অডিটর পদকে 11তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নীত করার দাবিতে গণ অবস্থান কর্মসূচি করছেন দেশের নিরীক্ষা ও হিসাব বিভাগের অডিটররা। সকালে সেগুনবাগিচায় সিজিও চত্বরে 3য় দিনের মতো কর্মসূচি পালন করেছেন তারা। আন্দোলনকারীদের দাবি, আদালতের রায় থাকা সত্ত্বেও অডিটরদের পদে গ্রেডিং পরিবর্তন না হওয়ায় তারা বৈষম্যের শিকার হচ্ছেন। আদালতের এক রিট পিটিশনের প্রেক্ষিতে 2018 সালের 23 ডিসেম্বর দেশের হিসাব ও নিরীক্ষা বিভাগের 61 জন অডিটরকে 10ম গ্রেডে উন্নীত করে অফিস আদেশ দেয় কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কার্যালয়। অডিটরদের দাবি, রায় অডিটর পদকে উন্নীতকরণের নির্দেশনা প্রদান করা হলেও শুধুমাত্র রিট করা 61 জনের বিপরীতেই আদেশ কার্যকর হয়েছে। একই পদে 2 গ্রেডের বৈষম্যের শিকার হচ্ছেন বাকি অডিটররা। এমন দাবি করে রোববার থেকে সেগুনবাগিচায় হিসাব ভবনের সামনে গণ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। বলছেন, গ্রেড ও পদমর্যাদা বাড়ানোর দাবিতে তারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। আমরা একই ডিপার্টমেন্টে 2টা গ্রেড কি করে হয়? আমার 61 জন কি ব্রাহ্মণ, 61 জন কি অন্য জাতের অডিটর? আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরা আমাদের এই চত্বরে সমস্ত কাজ কর্ম ফেলে রেখে
আমরা এখানে কর্মসূচিতে দাঁড়িয়েছি। আন্দোলনরত কর্মকর্তারা জানান, সরকার পরিবর্তনের পর গত 12 আগস্ট অডিটর পদের বেতন 10ম গ্রেডে উন্নীত করার জন্য অর্থ বিভাগে চিঠি পাঠায় সিএজি কার্যালয়। পরে তা আইন ও বিচার বিভাগে পাঠালে সেখান থেকেও দাবির পক্ষে মত আসে। তবে 25 আগস্ট এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট স্মারক অর্থ বিভাগে ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগে পাঠানো হলেও এখনও অজানা কারণে আটকে আছে প্রজ্ঞাপন। আমাদের লাইন মিনিস্ট্রি, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় আমাদের সাথে বিমাতা সুলভ আচরণ করছেন। কিন্তু উপযাত্রী মহল আজ আমাদের এই দাবি বাস্তবায়ন সমস্ত পক্ষে থাকা সত্ত্বেও তারা মতামতের কোনো গুরুত্ব দিচ্ছে না। দাবি না আদায় হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন সিএজি কর্মকর্তারা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। গরমের সঙ্গে পাল্লা দিয়ে চলছে বিদ্যুতের ভেলকিবাজি। মৃদু তাপপ্রবাহে ঘন ঘন লোডশেডিংয়ে হাঁসফাঁস অবস্থা জনজীবনে। শহরে 24 ঘন্টার মধ্যে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ মিললেও গ্রামাঞ্চলে 14 থেকে 15 ঘন্টায় বিদ্যুৎ পাচ্ছেন না বলে দাবি গ্রাহকদের। বিদ্যুৎ বিভাগ বলছে, চাহিদার তুলনায় বরাদ্দ কম পাওয়ায় লোডশেডিং হচ্ছে। অবস্থা উত্তরণে চেষ্টার ত্রুটি নেই। দেশের বিভিন্ন স্থান থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মীরা। একদিকে মৃদু তাপপ্রবাহ, অন্যদিকে ঘন ঘন লোডশেডিং, একেবারে জনজীবনে বিপর্যস্ত অবস্থা নেমে এসেছে। রংপুর বিভাগে কিন্তু গত এক সপ্তাহ ধরেই কিন্তু এই ঘন ঘন লোডশেডিং চলছে। 24 ঘন্টার মধ্যে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকছে এবং গ্রামাঞ্চলে কিন্তু 6 থেকে 8 ঘন্টা বিদ্যুৎ সেবা পাচ্ছে গ্রাহকরা। কারেন্ট আসে 1 ঘন্টা থাকে, 2 ঘন্টা নাই। বর্তমান কারেন্ট আছে, দেখা যাবে কিছুক্ষণ পরে আবার চলে যেতে। বিপণী বিতান, কলকারখানায় অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে কাঙ্ক্ষিত কার্যক্রম ব্যাহত হচ্ছে। আসিয়ে মনে করেন বসে থাকা লাগে, কাজ যদি তুলে দিতে না পারি তা মাঝখানে তো লাভ হচ্ছে না। রংপুরের নেসকো নির্বাহী প্রকৌশলী বলছেন, চাহিদার তুলনায় কম বিদ্যুৎ পাওয়ায় কিন্তু এই সমস্যা সৃষ্টি হচ্ছে। লোডশেডিংয়ের আরও খবর জানতে চলে যাচ্ছি ময়মনসিংহে, সেখানে রয়েছে সহকর্মী ওবায়দুল হক। ময়মনসিংহের শহর কিংবা গ্রাম সবখানেই কিন্তু বেড়ে গেছে লোডশেডিংয়ের মাত্রা। ময়মনসিংহ শহরে তুলনামূলক কম লোডশেডিং হলেও গ্রামে কিন্তু এর চিত্র ভয়াবহ। শহরে 6 থেকে 7 ঘন্টা লোডশেডিং হলেও গ্রামে কিন্তু এই মাত্রা কিন্তু 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হয়ে থাকে, যার কারণে সাধারণ মানুষ কিন্তু বেশ বিপাকে রয়েছেন এবং ব্যবসায়ী থেকে শুরু করে শিক্ষার্থী সবাই কিন্তু এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। 1 ঘন্টা যদি বিদ্যুৎ দিচ্ছে, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা থাকছে না। আমাদের পরীক্ষা সামনে, এখন পরীক্ষার জন্য আমরা ভালো করে পড়ালেখা করতে পারতেছি না। ময়মনসিংহের লোডশেডিংয়ের পরিস্থিতি কিন্তু ক্রমেই ভয়াবহের দিকে যাচ্ছে। যে চাহিদা, সেই চাহিদার অর্ধেকও কিন্তু পূরণ করতে পারছেন না। এই ছিল ময়মনসিংহের লোডশেডিংয়ের অবস্থা। এখন আমরা সিলেটের পরিস্থিতি জানতে আমরা চলে যাব সহকর্মী অপু বণিকের কাছে। দিনের 1/3 সময় লোডশেডিং দিতে হচ্ছে এবং বিদ্যুৎ চাহিদার তুলনায় কম সরবরাহ করার কারণে কিন্তু এমনটি করতে হচ্ছে। বিশেষ করে শিল্পাঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার চেষ্টা করা হচ্ছে, যাতে করে ক্ষতির দিকটা যাতে কমিয়ে নিয়ে আসা যায়। এই কারণে বাণিজ্যিক এবং আবাসিক পর্যায়ে কিন্তু লোডশেডিং এর চাপটা কিন্তু আগের চাইতে অনেকটাই বেড়ে গিয়েছে। প্রতিদিন দেখা গেছে আপনার 9 থেকে 10 ঘন্টা বিদ্যুৎ লোডশেডিং হয়। লেখাপড়া তো হয়ই না সিলেটের বিবিআনার একটি কেন্দ্র সহ কিন্তু চট্টগ্রামের কয়েকটি কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে এবং এইসব কেন্দ্রে চালু না হওয়া পর্যন্ত কিন্তু বিদ্যুতের পরিস্থিতি স্বাভাবিক হবে না বলেও জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের এই কর্মকর্তারা। চলে যাব আমাদের রাজশাহীর সহকর্মী শাইম আলমের কাছে। মূলত রাজশাহীতে গত 2 সপ্তাহ ধরে এই বিদ্যুতের লোডশেডিং বেড়েছে। মহানগরীর পাশাপাশি জেলার বিভিন্ন উপজেলাতেও কিন্তু রাতের অর্ধেক সময়ে বিদ্যুৎ থাকছে না। এর ফলে ভোগান্তিতে পড়েছেন এই জেলার সকল শ্রেণী পেশার মানুষ। মঙ্গলবার রাজশাহীতে বিদ্যুতের লোডশেডিং ছিল মোট 205 মেগাওয়াট। রাজশাহীতে যে পরিমাণ বিদ্যুতের চাহিদা রয়েছে তার সেই তুলনায় তাদের সরবরাহ তারা পাচ্ছেন না। অশান্তি কি মানে বুঝার যেতে না, মানে একবার না 8-9 বার কারেন্ট চলে যেতে। বাসায় যাচ্ছি সারাদিন পরে, বাসায় যেয়ে ঢুকেও কারেন্ট পাচ্ছি না আমরা ঠিক মতো। একে তো চরম গরম, তার উপর ভয়াবহ লোডশেডিং, দুই মিলে নাকাল পরিস্থিতিতে পড়েছেন নগরবাসী। এতে করে অনেকে অসুস্থ হয়ে ভর্তি হচ্ছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। তো এ ছিল আমার কাছে রাজশাহী থেকে লোডশেডিংয়ের সর্বশেষ খবর। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী। যান্ত্রিক ত্রুটিতে বন্ধ হয়ে গেল দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে ব্যাঘাত ঘটায় বেড়েছে লোডশেডিংয়ের মাত্রা।
দুদিন আগেও সচল ছিল দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটটি। প্রতিদিন উৎপাদন হতো 200 মেগাওয়াট বিদ্যুৎ, যা জাতীয় গ্রিডেও সরবরাহ করা হচ্ছিল। কিন্তু 8 সেপ্টেম্বর থেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় ইউনিটটিতে। পরদিন সন্ধ্যায় পুরোপুরি বন্ধ হয়ে যায় 525 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের সব কার্যক্রম, যার প্রভাব পড়েছে জনজীবনেও। বেড়েছে লোডশেডিং, পাশাপাশি ব্যাহত হচ্ছে কারখানার উৎপাদন, জমিতে সেচ দেওয়ার মতো কাজও। তাপবিদ্যুৎ কেন্দ্রের কিছু কয়েকদিন থেকে বন্ধ হওয়ার কারণে আমাদের এইদিকে লোডশেডিংটা একটু বেশি। অনেক ভোগান্তির মধ্যে পড়তেছি, আমাদের পড়াশোনার ডিস্টার্ব হচ্ছে, কারেন্ট পাচ্ছি না টাইম টু টাইম, আমার জমির ধান নষ্ট হয়ে যাচ্ছে। জাতীয় গ্রিড থেকে যে বরাদ্দটা পাই সেই বরাদ্দ অনুযায়ী কম পাওয়ার কারণে আমাদের প্রত্যেকটা দপ্তরে লোডশেড হচ্ছে। বর্তমানে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক কোল ইয়ার্ডে কয়লা মজুত রয়েছে 2,30,000 মেট্রিক টন। জেলায় বিদ্যুতের চাহিদা রয়েছে 75 মেগাওয়াট, যা থেকে 13 মেগাওয়াট কম পাচ্ছেন গ্রাহকরা। সময় সংবাদ, দিনাজপুর। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র যেন জমি লোপাটের হাতিয়ার। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জমি অধিগ্রহণের অভিযোগ রয়েছে বিদ্যুৎ কেন্দ্রের কাজ পাওয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। জমির মালিকদের ঠকানো, কমিশন বাণিজ্য সহ নানা উপায়ে অনিয়ম দুর্নীতি হয় শত শত কোটি টাকার। আর এসব কারণে বেড়েছে প্রকল্প ব্যয়, যার ভার চেপেছে সাধারণ মানুষের কাঁধে। ফারুক ভিয়া রবিনের রিপোর্ট। বেসরকারি উদ্যোগে নির্মিত দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম বিতর্ক জাগানিয়া প্রকল্প চট্টগ্রামের বাঁশখালীতে এস আলম গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। জমি অধিগ্রহণ নিয়ে স্থানীয়দের সঙ্গে বিরোধ গড়ায় সংঘর্ষে, ঘটে প্রাণহানিও। পরবর্তীতে জমির মালিকদের পাওনা পরিশোধে অনিয়মও হয়েছে খবরের শিরোনাম। 1320 মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রকে ঢাল করে প্রয়োজনের অতিরিক্ত জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এস আলমের বিরুদ্ধে। প্রকল্পটির নাম করে বাঁশখালীর গড্ডামারায় 660 একর জমির দখলে নেয় প্রতিষ্ঠানটি। ভরাট করা হয় উপকূল ও সমুদ্র তটের জায়গা। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি ছাড়াও সেখানে আরও কিছু প্রকল্পের পরিকল্পনা ছিল এস আলমের। পার্শ্ববর্তী দেশগুলোর কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে তুলনা করে দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির গবেষণা প্রতিবেদনে বলা হয়, বিদ্যুৎ কেন্দ্রের নামে এস আলমের দখলে গেছে প্রয়োজনের তুলনায় 357 একর বেশি ভূমি। একই সঙ্গে জমি কেনা এবং অধিগ্রহণ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে 255 কোটি টাকার। একই রকম অভিযোগ রয়েছে আরেক বিতর্কিত প্রকল্প বরিশাল 360 মেগাওয়াট কয়লাভিত্তিক কেন্দ্রের বেলায়ও। বিদ্যুৎ কেন্দ্রটির নামে বরিশাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানির বিরুদ্ধে 230 একর অতিরিক্ত জমি অধিগ্রহণের তথ্য উঠে আসে টিআইবির গবেষণায়। আর জমি ক্রয়ের ক্ষেত্রে অনিয়ম হয় 15 কোটি টাকার। দখলের একটা কালচার আমরা দেখছি, একটা বানাইতে আরও 10 গুণ জায়গা সে দখল করে নেন। তার নিজস্ব একটা কিছু কাজ হবে যেটা সে এমনি দখল করতে পারবে না, কিন্তু পাওয়ার স্টেশনের নামে সেটা দখল করতে পারতেছে। এই দখলটা তার বৈধ হয়ে যাচ্ছে এবং তারপরে সে অন্য কিছু বাড়াবে। যতটুকু ভূমির দরকার তার তুলনায় বহুগুণে বেশি বলপূর্বক জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে এবং প্রশাসন, আইন প্রক্রিয়া সংস্থা, রাষ্ট্রীয় এবং সরকারি যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা এগুলোকে একেবারে করায়ত্ত করে কিন্তু সব অনিয়মগুলো, দুর্নীতিগুলো সংঘটিত হয়েছে। বেসরকারি কেন্দ্রগুলোর মতো প্রশ্ন রয়েছে সরকারি উদ্যোগে নির্মিত প্ল্যান্ট নিয়েও। অন্যান্য কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর তুলনায় মাতারবাড়ির ব্যয় ধরা হয় দ্বিগুণ। যদিও কর্তৃপক্ষের দাবি 51,000 কোটি টাকার প্রকল্পের 20,000 কোটি টাকাই ব্যয় হয় গভীর সমুদ্র বন্দরের পেছনে। কিন্তু তারপরও এখানে রয়েছে নানা অসঙ্গতি ও অনিয়মের অভিযোগ। লবণ চাষিদের ঠকিয়ে 1608 একর জমি অধিগ্রহণ করা হয়েছিল একাধিক বিদ্যুৎ কেন্দ্র সহ আরও কিছু প্রকল্পের পরিকল্পনা নিয়ে, কিন্তু সেসব আর আলোর মুখ দেখেনি। বরং যাবতীয় ব্যয়ের ভার চাপানো হয় মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ওপর। এমন সব বাড়তি ব্যয়ের বোঝা স্বাভাবিকভাবেই পড়ছে সাধারণ মানুষের কাঁধে, কারণ প্রকল্পের অর্থায়ন আর বিদ্যুতের মূল্য যে বইতে হবে গ্রাহকদেরই। গভর্নমেন্টেরকে ব্যবহার করে জায়গাটা দখল করে রেখে দিল, পাওয়ার স্টেশনটা বানাই দিল অর্ধেক জায়গায়। সে অর্ধেক জায়গা কিন্তু পুরো জায়গার উপর আমাদের ট্যারিফটা নির্ধারণ করে দিল, আর ওদেরকে তো ঠকাইলো, যাদের জায়গা তাদেরকেও ঠকাইলো। এমন একটা সংস্কৃতি তৈরি করা হয়েছে যে প্রকল্পগুলিকে বিবেচনাই করা হয়েছে যে নিজেদের এর সাথে যারা জড়িত তাদের নিজেদের সম্পদ বিকাশের একটা সুযোগ, যার ফলে জনস্বার্থের স্বার্থ এখানে পুরোপুরি উপেক্ষিত থেকেছে। পরিবেশগত ঝুঁকি থাকার পরও বিদ্যুতের কয়লাভিত্তিক পরিকল্পনার পেছনে লক্ষ্য ছিল সাশ্রয়ী উৎপাদন, কিন্তু বাস্তবতা হচ্ছে পিডিবির তথ্য পর্যালোচনায় দেখা যায় 2022-23 অর্থ বছরে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র
কেন্দ্রগুলোর ইউনিট প্রতি উৎপাদন খরচ গুনতে হয়েছে 14 থেকে 19 টাকা পর্যন্ত। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নবগঠিত পরিচালনা পর্ষদের সঙ্গে প্রধান কার্যালয়ের নির্বাহী ও শাখা প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে এটি অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল্লাহ আল মাসুদ প্রধান অতিথির বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আলতাফ হোসাইন। অনুষ্ঠানের প্রধান কার্যালয়ের উইং ও ডিভিশন প্রধান, ঊর্ধ্বতন নির্বাহীরা, 16 জোন প্রধান, 395টি শাখার ব্যবস্থাপক এবং 253টি উপশাখার ইনচার্জ অংশ নেন। রাজধানীর কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় 6টি শিল্প কারখানা ও 2টি আবাসিক ভবনের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। সোমবার তিতাসের নিয়মিত অভিযানের অংশ হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় কারখানাগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি কারখানাকে 10,000 টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। ডিপ্লোমা ইনস্ট্যান্ট ফুল ক্রিম পাউডার এবং ড্রিঙ্ক ওয়েলের সবার জন্য নিরাপদ পানি নামের ক্যাম্পেইন চলছে, যার লক্ষ্য ঢাকা এবং বন্যা দুর্গত এলাকাগুলোতে 4 লাখ লিটার বিশুদ্ধ পানি বিতরণ করা। 6 থেকে 10 সেপ্টেম্বর ক্যাম্পেইনটি চলবে। এটি ঢাকা এবং বন্যা দুর্গত এলাকার মানুষদের বিশুদ্ধ ও নিরাপদ পানির প্রয়োজন মেটাবে বলে জানানো হয়েছে। বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহের মাধ্যমে জনগণের সুস্বাস্থ্য বজায় রাখতে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করছে ডিপ্লোমা ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার এবং ড্রিঙ্ক অয়েল। খেলার খবর। দায়িত্ব নেওয়ার উপলব্ধি হয়েছে, তবে 22 গজের খেলায় প্রতিদিন যে পারফর্ম করা সম্ভব নয় সেটাও মনে করিয়ে দিলেন লিটন কুমার দাস। পাকিস্তানকে হোয়াইট ওয়াশের গল্প আর না বাড়িয়ে মনোযোগ দিতে চান ভারত সিরিজে। চ্যালেঞ্জিং হবে, তবে আক্রমণাত্মক ক্রিকেট খেলার লক্ষ্য টিম টাইগারের। চিন্তায় আছে কোকাবুড়া আর এসডি বলের পার্থক্যের বিষয়টাও। আমরা পাকিস্তানে খুব ভালো ক্রিকেট খেলেছি, এটা আমার কাছে মনে হয় এটা পাস্ট হয়ে গেছে, বাট এখান থেকে আমরা কিছুটা কনফিডেন্স পেয়েছি। বাট হোমে যখন ইন্ডিয়ার সাথে খেলবো, ইন্ডিয়া অলওয়েজ বেটার সাইড। সো আমি বলবো না যে খুব চ্যালেঞ্জিং হবে না, আবার খুব সহজ হবে। জিনিসটা তাদের কন্ডিশনে তারা খুব ভালো দল এবং তাদের টেস্ট ক্রিকেটের যদি র্যাঙ্কটাও দেখেন খুব উপরে, কোনো কিছু নিয়ে চিন্তাই করিনি। আমি আমাকে নিয়ে চিন্তা করেছি যে আমি কীভাবে পরিশ্রম করবো, কীভাবে বেটার করা যায়। টেস্ট ক্রিকেট আমরা মোটামুটি ভালো খেলতেছি, এখন ধারাবাহিক বজায় রাখতে হবে। আমার মনে হয় চাপ না, আমি যেভাবে প্র্যাকটিস করি আমি চেষ্টা করতেছি ওইভাবে খেলার। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজনীতিতে আর ফ্যাসিস্টদের ঠাঁই হবে না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হুঁশিয়ারি। আন্দোলনে নিহতদের স্বজনের পাশে সমন্বয়করা, সব ধরনের সহযোগিতার আশ্বাস। এবং সীমান্ত হত্যা বন্ধে কঠোর বার্তা স্বরাষ্ট্র উপদেষ্টার। ঢাকা দিল্লি সম্পর্ক এগিয়ে নেবে ভারত, অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর জানালেন হাই কমিশনার। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।